ফটোশপেও কিছু ছোটখাটো অ্যানিমেশন করা যায়। আপনি যদি দেখেন ফটোশপেও কিছু ছোটখাটো অ্যানিমেশন করা যায়। খুব বড় ধরনের অ্যানিমেশন করা যায় না, তবে ছোট ছোট কিছু অ্যানিমেশন করা যেতে পারে। ফটোশপে কিছু ছোট ছোট অ্যানিমেশন করা যেতে পারে। তাহলে এই অ্যানিমেশনগুলো আবার ফটোশপে দুই টাইপে করা যায়। একটা ভিডিও টাইমলাইন দিয়ে করা যায়, আর একটা ফ্রেম বাই ফ্রেম করা যায়। একটা ভিডিও টাইমলাইন দিয়ে অ্যানিমেশন করা যায়, আর একটা ফ্রেম বাই ফ্রেম করা যায়। এই ছোট ছোট অ্যানিমেশনগুলো দিয়ে সাধারণত মোশন গ্রাফিক্সের অ্যাডও আপনি তৈরি করতে পারবেন, তবে আফটার ইফেক্ট বা এগুলোর মতো ততটা স্মুথ হয় না, তবে করা যায়। এই ধরনের গিগও মোটামুটি বর্তমানে ভালো সেল আছে। আমি এই ধরনের কয়েকটা গিগ আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস, ফাইবারে যখন আপনারা সার্চ করবেন, ফাইবারে যখন আপনি গিগ রিসার্চের জন্য যাবেন, তখন পার্সোনাল ট্যাব নিয়ে করাটাই ভালো। আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে সার্চ না করে, যেমন আমি এখান থেকে একটা প্রত্যেকবারই যখন সার্চ করি আমি একটা পার্সোনাল ট্যাব নিয়ে নিই। পার্সোনাল ট্যাব থেকে নেওয়াটাই ভালো, কেননা ফাইবার বরাবরই, ফাইবার শুধু না, ইন্টারনেটে যতগুলো গুগল বলেন, কালকে শুধু আমি পিসির দাম লিখে সার্চ করছি, আজকে খালি ফেসবুকে আমাকে খালি ওই স্টার টেক রায়ানসারে খালি অ্যাডগুলো শো করাচ্ছে। যখন যেটা লিখে সার্চ করবেন ওটা কিন্তু সবসময় আপনাকে ট্র্যাকিং করে। আসলে আমরা মনে করি যে ফেসবুক আমরা ফ্রি চালাচ্ছি, গুগল ফ্রি চালাচ্ছি, আসলে ফ্রি না, তারা আমাদের তথ্যগুলো বিক্রি করেই ইনকাম করতেছে এবং অ্যাডের মাধ্যমে ইনকাম করতেছে, প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। শুধুমাত্র আপনি কি লিখে সার্চ করলেন, কি করলেন ইন্টারনেটে, কোথায় সময় ব্যয় করলেন, এগুলো সবগুলো কিন্তু আমাদের ট্র্যাকিং করা হয়। এগুলো ট্র্যাকিং এর উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যাড শো করানো হয় থাকে গুগল বা এগুলোর দিক থেকে। তো আমি ঠিক সিমিলার ফাইবারে এই জন্য পার্সোনাল ট্যাব নেওয়ার চেষ্টা করবেন। ফাইবারে যখন আপনি কি কি লিখে সার্চ করতেছেন, আপনার অ্যাকাউন্ট থেকে তার ট্র্যাকিং করে ফেলবে যে এই পিসি থেকে এই সার্ভিসটা সম্ভবত তিনি কিনতে চাচ্ছেন, এই জন্য ওই বিষয়ে আপনাকে তখন ইমেল করতে থাকে তারা। আর যে প্রাইভেট ট্যাবে এই কাজগুলো করা হয়ে থাকে, সেই ট্র্যাকিংটা আপনার থাকে না বললেই চলে। যেমন এখানে হিস্টোরি, কুকিজ, ডাটা, এইগুলা হচ্ছে আপনার সেভ করবে না, যার কারণে এগুলো আপনাকে ধরা হয় না। এই জন্য প্রাইভেট ট্যাব নিয়ে সেভ করা যেতে পারে। ভাই এটা কিভাবে করবো একটু দেখি। প্রাইভেট ট্যাবের শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন, এটা হচ্ছে আপনার প্রায় সব ব্রাউজারে। আর যদি মজিলা ফায়ারফক্স কেউ ব্রাউজার, এই ব্রাউজারটা ব্যবহার করেন, তাহলে কন্ট্রোল শিফট পি শর্টকাট। আর অথবা এই থ্রি স্টেপ থেকে এখান থেকে এই যে এখানে ক্লিক করলেই আপনার প্রাইভেট উইন্ডো ওপেন হয়ে যাবে। আর প্রাইভেট উইন্ডো হলে আপনাকে আপনার কোনো হিস্টোরি সেভ করবে না, আপনার কোনো কুকিজ সেভ করবে না, আপনি কোনো আপনার আগের যে অ্যাকাউন্টগুলো লগ ইন করা ছিল সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে লগ ইনও থাকবে না। আপনি অন্য কেউ লগ ইন করলে কেটে দেওয়ার সাথে সাথে ওগুলো আবার লগ আউট হয়ে যাবে। যেমন আমার এখানে কিন্তু ফেসবুক লগ ইন করা আছে, আর আমি যদি প্রাইভেট ট্যাব থেকে এখানে ফেসবুকে যাই, তাহলে দেখবেন যে এখানে ফেসবুক নতুন করে লগ ইন করতে বলবে। তার মানে কোনো ইনফরমেশনই আপনার এখানে থাকবে না, একেবারে একটা ফাঁকা ট্যাব হিসাবেই কিন্তু আসবে। আবার যখন প্রাইভেট ট্যাব ছাড়া চালাবো, তখন কিন্তু আপনি আবার ফেসবুক চালাতে পারবেন, তখন আবার চালাতে পারবেন, এদিকে আবার পারবেন না। এদিকে লগ ইন করলে ট্যাব যখনই কাটবেন আপনার ওই অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। fiverr.com। fiverr.com, এখানে আসি গিফট অ্যানিমেশন, যে অ্যাপ গিফট অ্যানিমেশন লিখে সার্চ করি, বা গিফট ব্যানার লিখে সার্চ করা যেতে পারে। দেখি গিফট অ্যানিমেশন লিখেই সার্চ করি। গিফট অ্যানিমেশন এগুলা বেশি হাই কোয়ালিটির। আচ্ছা, গিফট ব্যানার লিখে সার্চ করি। গিফট বেশিরভাগ আফটার ইফেক্টে করা হয়েছে। ব্যানারটা লিখে সার্চ করি, গিফট ব্যানার। যেমন এই যে এখানে একটা কোকা কোলার অ্যাড দেখা যাচ্ছে, অনেক কাজ করছেন তিনি এই অ্যাডটা, তারপরে এটা, এছাড়াও আরো কিছু কিছু ছোট ছোট কিছু অ্যাডগুলো, ব্যানার অ্যাডগুলো দেখতে পারবেন। ব্যানার তৈরি করাও দেখাই দিব আপনাদের কিছুদিনের মধ্যেই, ফুললি ব্যানার ক্লাস করব। তবে এই ব্যানারের অ্যানিমেশন আপনার স্থির ব্যানারও পাওয়া যায়, অ্যানিমেশন ব্যানারও পাওয়া যায়। তো অ্যানিমেশনটা আজকে দেখা দিচ্ছি অ্যাজ এ অন্য একটা ইমেজ দিয়ে, বা আগের কোনো ব্যানার তৈরি করা ইমেজ দিয়ে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি অ্যানিমেশনের বিষয়টা। ব্যানারের পর আবার এটা ট্রাই করা যেতে পারে। তাহলে ক্লিপের বিষয়টা কি, যেমন এগুলো হচ্ছে অ্যাড, এই অ্যাডগুলোর মধ্যে নড়াচড়ার একটা থাকবে বা অ্যানিমেশন হবে। যদি আসি, যেমন এখানে টেক্সটগুলো নড়তেছে, তারপর হচ্ছে গাড়িটা আসলো, এই ধরনের অ্যানিমেশনগুলো আপনার সাধারণত সাধারণত বর্তমানে একটু বেশি চলতেছে। যেমন এই টেক্সটটা এই পাশ থেকে আসলো, এইটা টেক্সট, আবার লার্ন মোড, টেক্সট থেকে চলে আসলো, আবার দেখেন অটোমেটিক্যালি একটা অ্যানিমেটেড হচ্ছে। এই অ্যানিমেটরটাও ফটোশপে তৈরি করা সম্ভব। আরো দেখি যে এটার মধ্যে কোনো অ্যানিমেশন আছে কি, এই যেটা আপ ডাউন করতেছে, জুম ইন জুম আউট হচ্ছে,
এই অ্যানিমেশনগুলো আমরা ফটোশপে কিভাবে করব সেটাতেই আসি, এবং এগুলোর মোটামুটি ভালো বিক্রি আছে। যেমন লেভেল 2 সেলার 783টার মতো অলরেডি জব এখানেই তিনি কমপ্লিট করে ফেলছেন। ইনার অলরেডি আবার 3টাও অর্ডার আছে। ইনার এই যে ফাইবারটা উপর থেকে নিচে আসতেছে বা ছোট ছোট কিছু অ্যানিমেশনগুলো করা যেতে পারে। তাহলে ব্যানারের সাইজগুলো আপনার কত হয়ে থাকে, ব্যানারের সাইজগুলো আপনার কত হয়ে থাকে সেটাতে আসি। সেটা গলা লেগে গেছিল। ব্যানারের সাইজগুলো সাধারণত ছোট ছোট সাইজের হয়ে থাকে। এই গিফট অ্যানিমেশনের যে ব্যানার সাইজগুলো আছে সেগুলো আপনার সাধারণত ছোট ছোট হয়ে থাকে। বিভিন্ন রকম সাইজ হয়, যেমন আমি যদি এখানে সার্চ করি, গুগলের আমরা গ্রাফিক ডিজাইনারও সার্চ করতে পারি, এখানে অ্যানিমেটেড না পেলেও যেগুলো স্থির ব্যানার সেগুলো পেতে পারেন আপনি। যেমন ব্যানার লিখে সার্চ করবেন, বিভিন্ন ধরনের ব্যানারগুলো চলে আসবে। আচ্ছা, গুগলের জন্য ব্যানার যদি সার্চ করি, অনেক সাইজের হয়ে থাকে, প্রায় সব সাইজগুলো পেয়ে যাবেন। যেমন এটা দেখতে পারেন। তারপরে এটার ক্ষেত্রে আসি, এখানে কি কি সাইজ আছে, অনেকগুলো সাইজগুলো নিচের দিকে, যেমন 468x60, লেটার হেডের জন্য কত কত লাগবে, 250x250, এইগুলো সাইজগুলো কিন্তু তুলনামূলক কম হয়ে থাকে, এবং এখান থেকে আপনি সাইজগুলো ট্রাই করে নিতে পারেন। এই জন্য সাইজ 120x600, অনেকগুলো সাইজ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তবে দেখেন সাইজগুলো কিন্তু প্রত্যেকটাই ছোট ছোট, অনেক যে বড় বড় সাইজ এমনটা না, এখানে সাইজগুলো প্রায় সবগুলো ছোট। এই ব্যানার বা এগুলোর ক্ষেত্রে আপনার সাধারণত ছোট সাইজগুলোই আপনার ব্যবহার করা হয়ে থাকে, ছোট ধরনের সাইজগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং এই গিফট অ্যানিমেশনের ক্ষেত্রেও আপনার ছোট সাইজ নেওয়া হয়, কারণ এটা ফ্রেম বাই ফ্রেম কাজগুলো করা হয়ে থাকে, ফ্রেম বাই ফ্রেম কাজগুলো করা হয়ে থাকে, এই জন্য ছোট ছোট সাইজের গুলো না হয়ে থাকে। ঠিক আছে, আমরাও ছোট সাইজ নিয়েই একটা তৈরি করব। আর যাদের পিসির কনফিগারেশন ভালো আছে তারা বড় সাইজ নিয়েও তৈরি করতে পারেন। আমিও বড় সাইজ নিয়ে তৈরি করতে পারবো, আমার পিসি লোড নিবে, কিন্তু যাদের ছোট সাইজ আছে, কম কনফিগারেশন পিসি, তারা মাস্ট বি ছোট সাইজ নিয়ে করবেন, নাহলে পিসিতে আপনার স্লো বা হ্যাং ভাবে চলতে পারে। তাহলে এখান থেকে ফাইল থেকে নিয়ে আমি একটা সহজ ছোট পেজ তৈরি করি। তো এটা আমি 500x500 দিচ্ছি, 500x500, রেজুলেশন 72, আর কালার মোড RGB তে থাক। এটার নাম দিলাম গিফট অ্যানিমেশন। গিফট অ্যানিমেশন। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু একটা অপশন ছিল মোশন। তাহলে দেখেন এখানে যখন আমি মোশনে ক্লিক করতেছি তখন কিন্তু আমার এখানে টাইমলাইন চলে আসতেছে। এটা মোশনের জন্য যেহেতু টাইমলাইন লাগে, এই জন্য এটা অটোমেটিকলি চলে আসতেছে। তাছাড়া আপনি যদি নিচ থেকেও এই মোশনটাও আনতে পারবেন, এই জন্য উইন্ডো থেকে টাইমলাইনে ক্লিক করলেও কিন্তু এটা চলে আসতেছে, এখান থেকেও আনা যেতে পারে। আর যদি আপনি মোশনের যে যে বিষয়গুলো প্রয়োজন হয়ে থাকে সাধারণত, সেই বিষয়গুলো আপনার মোশনের ওখানেই দেয়া থাকে, এখান থেকেও আনতে পারেন, এখান থেকে মোশনও করে দিতে পারেন। তো মোশন করে দিলাম, তখন এখানে আপনি টাইমলাইন পেয়ে যাচ্ছেন। এই টাইমলাইনটা আর এদিকে আপনার সাধারণত যেমনটাই, যারা ভিডিও এডিটিং পারেন তাদের জন্য এটা খুবই ভালো হবে, সিমিলার অনেকটা ভিডিও এডিটিং এর মতোই। তো দেখেন এখানে অ্যানিমেশন, আপনি এই অ্যানিমেশনের বিষয়টা দুভাবে করা যায়, একটা হচ্ছে আপনার ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, আর একটা হচ্ছে ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন। যারা CS6 বা আগের ভার্সনগুলো চালাচ্ছেন তারা ভিডিও অ্যানিমেশনটা পাবেন না, শুধুমাত্র CS6 ভার্সন থেকে এটা ভিডিও অ্যানিমেশনের বিষয়টা শুরু করা হয়েছে, আমার জানা মতো এমনটাই দেখলাম। তো ফ্রেম কাকে বলা হয়ে থাকে, ভিডিও তো আমরা বুঝলাম, বা ভিডিও কিভাবে তৈরি হয় বা ফ্রেম কাকে বলা হয়ে থাকে, এটা নিয়ে যদি আমরা আসি, ফ্রেম হচ্ছে কি, যেমন একটা ইমেজ এটা একটা ফ্রেম, পরের আরেকটা ইমেজ ওইটা আরেকটা ফ্রেম, একটা একটা করে ইমেজকে এক একটা ফ্রেম বলা হয়ে থাকে। ভিডিওর মধ্যে আরেকটা খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে FPS। FPS, যার পূর্ণ হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম থাকতেছে। তাহলে এক একটা ফ্রেম হচ্ছে আপনার এক একটা ইমেজ, আর FPS এর পূর্ণরূপ অর্থ হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনার কয়টা ছবি থাকবে। যারা ভিডিওর ক্ষেত্রে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন, যে আপনার যে কোনো ভিডিও আপনার স্মুথ চলতেছে, আপনি যদি আগের ফোনগুলো দিয়ে ভিডিও করে থাকেন দেখবেন যে ভিডিওটা লাফায় লাফায় যাচ্ছে, যে খুব স্মুথনেস দেখাচ্ছে না। আর বর্তমানকার যেগুলো 60 fps বা স্লো মোশনের অনেক হাই কোয়ালিটি ক্যামেরাগুলো আছে, সেগুলো যদি আপনি লক্ষ্য করে দেখেন দেখবেন যে সেগুলো আপনার লাফাচ্ছে না এবং খুবই স্মুথ চলতেছে। অর্থাৎ FPS লিখে সার্চ করলে, মিনিং লিখে দিলে আসতেছে ফ্রেম পার সেকেন্ড। আপনার যত বেশি ফ্রেম হবে তত বেশি ভিডিওটা স্মুথ হবে,
ভিডিও বলেন, অ্যানিমেশন বলেন, যত বেশি ফ্রেম হবে তত বেশি স্মুথ হবে। তাই 24 PS এর তুলনায় 60 PS বা তার থেকে আরো বেশি ইমেজ, বেশি আপনার স্মুথ হবে। এই ছিল ফ্রেম। প্রথমত আমরা ফ্রেম অ্যানিমেশন দিয়ে শুরু করি। ফ্রেম অ্যানিমেশন করার জন্য আমি কয়েকটা অবজেক্ট নিয়ে নিই। উপর থেকে আমি অবজেক্ট নিয়ে নিই। এখান থেকে একটা বৃত্ত ক্রিয়েট করলাম। রেড কালার রাখলাম। এখানে একটা বৃত্ত। তারপরে এখানে একটা আমি একটা বর্গ ক্রিয়েট করব। নতুন একটা লেয়ারে নিই। এখানে একটা বর্গ ক্রিয়েট করলাম। এটারও কালার হোয়াইট দিয়ে দিই, রেড দিয়ে দিই। এখানে একটা, এখানে একটা। আর আরেকটা, আচ্ছা এটারই আরো একটা কপি নিয়ে নিই। এটারও আর একটা কপি নিয়ে নিলাম। লিখে তিনটা জিনিস তৈরি করছি। একটা, নিচ থেকে এই পাশ থেকে লেয়ারগুলো সাজাই, তাহলে একটা, দুইটা, তিনটা। এখন যেটা করতেছি আমি শুধুমাত্র আপনাদের বোঝার স্বার্থে, তাহলে এখানে আমরা তিনটা ফ্রেম দেখতে পাচ্ছি। আপনি যখন কোনো একটা অ্যানিমেশন করতে চাইবেন, প্রথমত তো আপনাকে ডিজাইনটা রেডি করতে হবে এবং আপনাকে কল্পনা করতে হবে যে আমি অ্যানিমেশনটা কিভাবে তৈরি করব। সেটা আপনাকে যেভাবে ডিজাইনটা তৈরি করেন ঠিক সেভাবে তো প্রথমত আমাদের কল্পনা করতে হবে ডিজাইনটা আমার অ্যানিমেশনটা এইভাবে হবে। তারপর সেটা ওটা একটা আউটপুট দেওয়া যেতে পারে। তো আপাতত আমি যে ডিজাইনের জন্য যে অ্যানিমেশনটা আপাতত যে কল্পনা করলাম, এটা আর এটা উপর থেকে এ পাশ থেকে সোজা অ্যালাইন, আবার এটা আর এটা এ পাশ থেকে সোজা অ্যালাইন করে নিই। এখন যেটা কল্পনা করলাম, এই বলটা বাইরে থেকে এসে এটাকে একটা ধাক্কা দিবে। এটাকে যখনই ধাক্কা দিবে তখন এটা এটার উপর গিয়ে লাগবে। আর যখনই এটার উপর টাচ খাবে তখনই এটা আস্তে আস্তে আলোটা কমে যাবে। এরকম একটা আমি আপাতত বোঝানোর জন্য অ্যানিমেশন কল্পনা করলাম। তাহলে ফ্রেম অ্যানিমেশন প্রথমে ক্রিয়েট করি। এখান থেকে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করলাম। যখনই আপনি ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করবেন তখনই দেখেন এখানে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আপনার এই ফ্রেম অ্যানিমেশনটাকে কন্ট্রোল করার জন্য আপনার সুইচ যেগুলো দেখতেছে, এটা হচ্ছে ফ্রেম অ্যানিমেশন থেকে ভিডিও অ্যানিমেশনে কনভার্ট করে আপনার অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চলবে। যদি ওয়ান্স দেন তাহলে একবার অ্যানিমেশনটা চলে বন্ধ হয়ে যাবে। 3 টাইমস দিলে 3 বার চলে বন্ধ হবে। ফরএভার, যতক্ষণ পর্যন্ত না আপনি থামাবেন ততক্ষণ পর্যন্ত অ্যানিমেশনটা চলতে থাকবে। আমি আপাতত ফরএভার রাখলাম। তারপরে এটাকে বলা হচ্ছে টুইন অ্যানিমেশন। এটা হচ্ছে নতুন ফ্রেম ক্রিয়েটের জন্য, এটা হচ্ছে ডিলেটের জন্য। আর এগুলো হচ্ছে প্লে পাস বাটন, যেমনটা আমরা গানের ক্ষেত্রে বা ভিডিও প্লের ক্ষেত্রে দেখি, ঠিক ওই বাটনগুলোই। তো এখানে যে অ্যানিমেশনটা করা হয় সাধারণত এখানকার এই অ্যানিমেশনটা হলো সম্ভবত টুইন অ্যানিমেশন। ওকে, টুইন অ্যানিমেশন। কেউ যদি টু ডি অ্যানিমেশন নিয়ে কাজের বিষয়গুলো কখনো টিউটোরিয়াল দেখেন, যেমন গোপাল ভাঁড়ের মতো, 3D না, 3Dর ক্ষেত্রে আমি বলতে পারবো না, 2Dর ক্ষেত্রে এগুলাতে মোশন অ্যানিমেশন, টুইন অ্যানিমেশন এই ধরনের কিছুটা ভাগ আছে। তো ফটোশপে এখানে টুইন অ্যানিমেশন ব্যবহার করব আমরা। তাহলে আমাদের প্রথমত কল্পনা ছিল কি, এই বলটা একে এসে ধাক্কা দিবে। তাহলে বাকি বাদ এগুলাকে আমি আই অফ করে দিলাম। এই ফ্রেমে এগুলার আইগুলো অফ করে দিলাম। আর এটা যদি এখানে ধাক্কা দেয়, এই জন্য প্রয়োজনে আমি এখানে পর্যন্ত আসবে, এখানে একটা গাইডলাইন নিয়ে নিচ্ছি যে এটা আপনার এখানে এসে ধাক্কা খাবে। এই জন্য এখানে একটা আমি আপাতত গাইড নিলাম। আর যেহেতু এটা এটার সঙ্গে এখানে এসে ধাক্কা খাবে, এটার জন্য এখানে একটা গাইড নিলাম। গাইডলাইন বোঝার জন্য শুধু গাইডলাইনগুলো নিলাম। এটাও অফ করলাম। এটাকেও আমি প্রথম ফ্রেম থেকে আই বাটন অফ না করে শিফট চেপে বাইরে বের করে দিলাম। এটাকে বাইরে বের করলাম। আরেকটা নতুন ফ্রেম নিলাম, আর একটা নতুন ফ্রেম। এবার এটাকে আবার এটার সাথে এখানে এনে দিলাম। এখান থেকে এখানে কিন্তু আমরা একটা অবস্থান চেঞ্জ করছি। মোশন গ্রাফিক্সের ভাষায় এটাকে বলা হয় আপনার পজিশন অ্যানিমেশন। যদি এক অবস্থান থেকে আরেক অবস্থানে যায় তাহলে এটাকে বলা হচ্ছে পজিশন অ্যানিমেশন। আর এই 1 এবং 2 এটার মধ্যে এবার আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। তাহলে 1 এটা একটা ফ্রেম, 2 হচ্ছে একটা ফ্রেম। তাহলে এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। 1 ফ্রেমের মধ্যে আমার কোনো কিছু নেই,
আর 2 ফ্রেমের মধ্যে আমার একটা বৃত্ত আছে। তাহলে 1 ফ্রেম আর 2 ফ্রেম দুটাকে সিলেক্ট করে এখান থেকে এই অ্যানিমেশনে ক্লিক করলাম, টুইন অ্যানিমেশন আমি এটাকে ক্লিক করলাম। এখন বলতেছে যে আপনি কত অ্যানিমেশনে করবেন, এটাকে আপনি কত ফ্রেম অ্যানিমেশনে করবেন। তো আমি এটাকে 15 ফ্রেম অ্যানিমেশন করতে যাচ্ছি। তারপরে সব লেয়ারে হবে কিনা, সব লেয়ারগুলো ধরবে কিনা, কোন অ্যানিমেশনটা হবে, পজিশন হবে কিনা, অপাসিটি হবে না, ইফেক্ট হবে, সবগুলো অনই রাখি। আর এটাতে আমরা বর্তমান পজিশন অ্যানিমেশনটা দিছি, এগুলো মার্ক থাকলেও কোনো সমস্যা নেই। এরপর থেকে ওকে করলাম। তাহলে দেখেন এখানে একটা 17টা ফ্রেম তৈরি হয়ে গেছে। কারণ হচ্ছে আমার আগের 1-2 ফ্রেম ছিল আর 15টা ফ্রেম তৈরি হয়েছে, টোটাল 17টা ফ্রেম। এবার যদি আমি এখান থেকে প্লে করি তাহলে দেখেন এটা লাফায় লাফায় এদিকে আসতেছে, ঠিক এই জায়গায় এসে এটা ধাক্কা দিচ্ছে, এই জায়গায় এটাকে ধাক্কা দিচ্ছে অনেকটা এরকমটাই। আর আরেকটা কাজ করা যেতে পারতো, এটাকে অনই রাখি, আগের যেটা ছিল এটাকে অ্যানিমেশনের মধ্যে অনই রাখি, এটাকেও আর এটাকেও অন রাখি, এটাকে আর এটাকেও অন রাখি, শুধুমাত্র এটাই বাইরে থাক। অন রাখলাম আর এই লেয়ারকে ধরে এখানেই রাখলাম। তাহলে এবার বিষয়টা দাঁড়াচ্ছে, না তো আগের মতো ধাক্কা দেওয়ার মতো যেরকমটা করলাম তেমনটা হচ্ছে না। তাহলে এটার সঙ্গে এটা লাগতেছে। তাহলে এটা আবার সিলেক্ট করে অ্যানিমেশন আসলাম, 15 অ্যানিমেশন। তাহলে দেখেন এটা এসে এই যে একে ধাক্কা দিল, কিন্তু এখানে এটা ধাক্কা দিল। এখন ধাক্কা দেওয়ার পর কিছু সময় ওয়েট করে এটা উপরের দিকে চলে যাবে, যদিও ধাক্কা দিলে এপাশে যায়, কিন্তু অ্যানিমেশনটা জাস্ট শুধু বোঝানোর জন্য এখান থেকে ধাক্কা দিয়ে উপরের দিকে চলে যাবে। কিছু সময় ওয়েট করার জন্য এটারই মতো কিছু আমি এখানে ফ্রেম তৈরি করলাম, যেমন কয়েকটা আরো ফ্রেম তৈরি করলাম। তাহলে কয়েক সেকেন্ড একটু সময় অপেক্ষা করবে, এরপর এটা উপরের দিকে চলে যাবে। এবার নতুন একটা ফ্রেম নিয়ে এটাকে এই লেয়ারটাকে এই যে উপরেরটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, এটাকে এই জায়গায় এটার সঙ্গে ধাক্কা হবে। তাহলে এটা আর এটার মধ্যে আবার একটা অ্যানিমেশন তৈরি করে এটাও দিচ্ছি 15। তাহলে এখন ওভারঅল অ্যানিমেশনটা যেমন দাঁড়াচ্ছে, এটা এসে ধাক্কা দিল, কিছু সময় ওয়েট করার পর উপরের দিকে এসে ওইটাকে ধাক্কা দিল। আর যখনই ওইটাকে ধাক্কা দিবে ওইটা আমাদের অপাসিটি হালকা হালকা করে কমে যাবে, হালকা হালকা করে ওটাকে ধাক্কা দেওয়ার পরেই কমে যাবে। তাহলে আবার যদি এখানে কয়েকটা ফ্রেম তৈরি করি, এখান থেকে আরো কয়েকটা ফ্রেম তৈরি করলাম, তারপর এটাকে আগের তুলনায় এই ফ্রেমটার অপাসিটি আমি একেবারেই 0 করে দিচ্ছি। তাহলে আমার ফুল অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আরো কয়েকটা ঘর তৈরি করলাম, প্রায় টোটাল এখানে আছে আমার 45 ফ্রেম। তাহলে যদি ফুল অ্যানিমেশনটা দেখি, এখানে ধাক্কা দিল, আবার ওকে ধাক্কা দিয়ে ওটা হালকা করে কালারটা কমে যাবে, হালকা করে কালারটা একবারই চলে যাচ্ছে। এটার কারণটা হচ্ছে শেষেরটার মধ্যে আমরা অ্যানিমেশনটা তৈরি করিনি, শেষেরটার মধ্যে অ্যানিমেশনটা তৈরি করে ফেলি। শেষেরটার মধ্যে তৈরি করি, এটাতে এই বলটা আছে, গেল সামনের দিকে, এটাতে এই ফ্রেমটাতে এই বলটা আছে, এই ফ্রেমে এই বলটা নেই, এই বাকিবাদ এই ফ্রেমগুলোকে ডিলিট করে দিচ্ছি। ফুল অ্যানিমেশনটা এখানে ক্লিয়ার হয়নি, আর একটু ভালোভাবে বেশি ফ্রেম নিলে আরো বেশি এটা স্পষ্ট, অপাসিটিটা ভালো করে বোঝা যাবে। একটাতে অপাসিটি রাখতে হবে, আরেকটাতে অপাসিটি রাখবো না। এটাতে অপাসিটি আছে, এটাতে অপাসিটি নেই, আরেকটা ডিলিট করি। তাহলে দেখেন এটাতে অপাসিটি আছে 100%, এটাতে অপাসিটি 100% নেই। তাহলে এই দুটাকে ধরে অ্যানিমেশনটা মেইনলি তৈরি করে এখানে দিচ্ছি 15টা দিই, এবার হবে। তাহলে এবার যদি প্লে করি, তাহলে এটা এখানে ধাক্কা দিল, উপরের দিকে ধাক্কা যখনই দেওয়া হয়েছে ওটা হালকা করে দেখেন কালারটা কমে গেছে। এটাতে আসলো, উপরেরটাতে গেল, হালকা করে আপনার কালারটা কমে গেল। ঠিক এগুলা জাস্ট যে কোনো অবজেক্টকে আপনার করা যেতে পারে। সাধারণত ফ্রেম অ্যানিমেশন দিয়ে ফটোশপে 3টা অ্যানিমেশন করা যায়। এক হচ্ছে আপনার পজিশন অ্যানিমেশন, 2 হচ্ছে আপনার অপাসিটি অ্যানিমেশন, 3 হচ্ছে আপনার ইফেক্ট অ্যানিমেশন। অলরেডি আমরা এখানে 2টা অ্যানিমেশন করে ফেলেছি, অর্থাৎ যেটা সরতেছে এটাকে বলা হচ্ছে পজিশন অ্যানিমেশন, আর যেটা ওই যে কমতেছে সেটা হচ্ছে অপাসিটি অ্যানিমেশন। এই 3টা অ্যানিমেশন সাধারণত আপনাদের এখান থেকে করা যেতে পারে। তো এতটুকু অংশ কে বুঝেননি এমন কেউ আছেন, এতটুকু কি করতে পারবেন?
যে কোনো দিক থেকে অপাসিটি বা পজিশন সরানো। ভাইয়া ভিডিও দেখে আবার করতে হবে। আচ্ছা, ভিডিও দেখে আবার করবেন উজ্জ্বল ভাই। আর আর কেউ যে বুঝছেন এখনই করতে পারবেন এমন কেউ আছেন কি? আচ্ছা, আমি অন্য আরেকভাবে আরেকটা দেখাই দিচ্ছি। এখান থেকে আমি আরেকভাবে দেখাই দিচ্ছি, তারপর ট্রাই করেন। তো এখানে নিলাম, এটা অন্যভাবে অ্যানিমেশনটা করি। এখানে আমি এবার টেক্সট নিয়ে নিচ্ছি, বাংলায় টেক্সট লিখলাম যে, আবার শুরু করেন ভালোভাবে। আচ্ছা আবার দেখাচ্ছে অন্য স্টাইলে। মানে আপনি ইয়েটা এই পেজটা ডিলিট করে আবার নতুন করে নিয়ে আসেন। আচ্ছা, এই যে পুরো একটা নতুন পেজ নিয়ে নিছি। যে নিচের যে অ্যানিমেশনের ইয়েটা আসতেছে আচ্ছা, এটা কি ওইটাও। জিনিস? তো এখান থেকে যে এসেনশিয়াল থেকে এখান থেকে মোশনে ক্লিক করছি, তাহলে নিচেরটা আমার চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে এসেনশিয়াল, আর এখান থেকে হচ্ছে মোশনে ক্লিক করলে আপনার এখানে নিচে চলে আসতেছে। তাহলে এখানে আমি একটা লিখলাম সিম্পল ভাবে আমার, আর এখানে লিখতেছি বাংলাদেশ, বাংলাদেশ, ভাইয়া আকার দিতে ভাইয়া বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশ না, আমার বাংলাদেশ, দুপাশ থেকে দুইটা, আর মিডিলে আমরা একটা বাংলাদেশের পতাকা তৈরি করে দিয়ে, আমি অত সাইজটা নিচ্ছি না বা কালারও মিলাচ্ছি না। এটা নিলাম, আর এখান থেকে একটা বৃত্ত তৈরি করি, নতুন লেয়ারে নিচ্ছি এটাকে। ধরে এখান থেকে নিলাম, আর এটাকে একটা স্মার্ট অবজেক্ট বানায় ফেলতেছি, বা এই দুটাকে ধরে একটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে এখন যেটা আমাদের অ্যানিমেশনে যেটা আমরা আইডিয়া করলাম, ধরে নিলাম আমারটা এই পাশ থেকে আসবে, বাংলাদেশটা অপাসিটি করবে, বাংলাদেশটা এই পাশ থেকে আসবে, এটা এই পাশ থেকে, এটা এই পাশ থেকে। এমন একটা অ্যানিমেশনের চিন্তা করা হয়েছে। বামারটা যে এই পাশ থেকে হিট করলো, বা ডান পাশ থেকে আসলো, এটা বাম পাশ থেকে আসলো, এমন কিছু একটা চিন্তা করতেছি। তাহলে সবার উপর আগে আসবে আমার, এগুলার অ্যানিমেশনটা আমি অফ করে দিচ্ছি। আমার এখান থেকে ক্রিয়েট এ ফ্রেম অ্যানিমেশন, এবং এখানে একটা নতুন অ্যানিমেশন, নতুন একটা লেয়ার নিলাম। এটাকে এ পাশ থেকে প্রথম যে লেয়ারটা আছে, প্রথম লেয়ারটাকে বা এটাকে ডিলিট করে নিই। প্রথম লেয়ারটাতে একটাতে থাকবে, একটাতে থাকবে না। এটাকে শিফট চেপে আমি এখান থেকে এটা বাইরে রাখলাম, তারপর নতুন একটা ফ্রেম নিলাম, এবার পরের ফ্রেমে এটাকে এই জায়গায় রাখলাম। এখন এই দুটার মধ্যে আমরা এখন ফ্রেম তৈরি করব। এখানে দুটাকে সিলেক্ট করে এখান থেকে টুইন অ্যানিমেশন আপনি যত রাখতে চাচ্ছেন, 15ই রাখি, 10 রাখলে আরো দ্রুত আসবে আপনার। তাহলে দেখেন, এবার প্লে দিচ্ছি এখান থেকে, তো আমার লেখাটা এপাশ থেকে এপাশে চলে আসলো। যখনই প্লে দিচ্ছি এখানে, তো আমার লেখাটা এপাশ থেকে এপাশে চলে আসছে। এটা কিছু সময় আবার ওয়েট করবে, আবার কয়েকটা ফ্রেম নিলাম, তারপরে হচ্ছে আমার বাংলাদেশের পতাকাটা শো করাবে, এখানে বাংলাদেশের পতাকাটা শো করাবে। তাহলে এখানে বাংলাদেশের পতাকা আছে, বা পরেরটাতে বাংলাদেশের পতাকাটা রাখি, এখানে বাংলাদেশের পতাকাটা রাখলাম। এখানে আর এখানে একটা অপাসিটি অ্যানিমেশন তৈরি করব। তাহলে একটাতে আছে আর একটাতে নাই, সরাসরি দিক থেকে। এটাকে নতুন ভাবে তৈরি করি, আবার অ্যানিমেশন, এটা দিলাম 15। তাহলে ওভারঅল এখন যেটা দাঁড়াবে, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ প্লিজ। এই যে আমরা তো 2টা আগে তৈরি করছি, তারপর 15টা ইনপুট দিছি, টোটাল 17টা, আর আপনি ফ্ল্যাগটা অ্যাপ্লাই করছেন 20-এ, তার মানে বাকি 3টে কি স্টপ থাকবে? বাকি এই যে কন্ট্রোল জেড চাপলাম, দেখেন আমি আগে ছিল আমার 1 থেকে 2টা ছিল, তারপরে দিয়েছি আমরা জি 15টা, যার কারণে হলো আমার 17টা ফ্রেম, আর এক্সট্রা হ্যাঁ 3টা ফ্রেম নিলাম, ওই ফ্রেমটারই কপি নিছি। এই জন্য এই বাকি 2টা ফ্রেম কিছুটা সময় ওই ফ্রেমটাই আমাকে বারবার শো করাবে। আপনার সামনে যদি একটা ইমেজে বারবার শো করানো হয়, কিন্তু আমি শো চেঞ্জ করছি, কিন্তু এটাতে আপনি পরিবর্তন পাবেন না, যার কারণে মনে হবে যে কিছু সময় এটা স্থির আছে, এমনটা মনে হবে। কিন্তু অ্যানিমেশন চলবে, কিন্তু আপনার মনে হবে যে অ্যানিমেশনটা স্থির আছে, মনে হবে যে কিছু সময় এটা স্থির আছে। আমরা যে এই যে কিছু ক্রপ যখন এখানে নিউ করতেছি, ওটার কিছু কপি তৈরি হয়ে যাচ্ছে, এটার কিছু আপনার কপি তৈরি হচ্ছে।
আচ্ছা তাহলে 20-এ আছে, 21-এ নেই, এই দুটার মধ্যে অ্যানিমেশন 15 রাখলাম। তাহলে এবার যেমনটা দাঁড়াচ্ছে, এখান থেকে আমার আসলো, এপাশ থেকে পতাকা উজ্জ্বল হলো, তারপরে হচ্ছে বাংলাদেশ লেখাটা আমি আনতে যাচ্ছি। তাহলে এখান থেকে বাংলাদেশটা রাখলাম। বাংলাদেশটা আমার আসবে যদি কিছু সময় ওয়েট করাতে চাই, যেমন কোথায় গেলাম, এ তো ব্যাগই আসতেছে না, তো আবার অ্যানিমেশনটা দিয়ে দিই এখান থেকে। কিছু সময় ওয়েট করাইতে যদি চাই যে কিছু সময় পরে হবে, আপনি যদি সাথে সাথে যান তাহলে সাথে সাথে অ্যানিমেশনটা করা যেতে পারে। কিছু সময় ওয়েট করার জন্য এখানে আরো কিছু ফ্রেম নিলাম, যেন কিছু সময় আমার ওয়েট করে, কিছুটা সময় ওয়েট করা হয়ে থাকে। তো এখানে এটা আই বাটন দেওয়া হলো, এই আই বাটনটা দিয়ে এটা আমি এখান থেকে এটা বাইরে নিয়ে যাচ্ছি, বা কোন পাশ থেকে আসবে, এটা এ পাশ থেকে যদি আনতে চাই তো এটা এ পাশে বাইরে দিলাম, এখান থেকে এ পাশে বাইরে দিলাম, নতুন আরেকটা ফ্রেমে এটাকে এ পাশে নিয়ে আসলাম। নতুন ফ্রেমে একটা ফ্রেমে আছে, আরেকটা ফ্রেমে কিন্তু নাই। এবার এই দুটো ফ্রেমকে ধরে আবার এখানে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি 15, আর এখানে আরো কয়েকটা অ্যানিমেশন ফ্রেম দিলাম, যেন আমার এটা স্থির আছে এমনটা মনে হয়, 60 পর্যন্ত রাখলাম। তাহলে ওভারঅল অ্যানিমেশন যেটা দাঁড়াচ্ছে, যদি আমি প্লে করি, এই পাশ থেকে আমার বাংলাদেশ লেখাটা এই পাশে আসলো। আবার কিছুক্ষণ সিম্পল আপনি যদি আপাতত এটুক অ্যানিমেশন করতে পারেন তাহলেই এনাফ। আর এই অ্যানিমেশন ফরম্যাটগুলো মাস্ট বি আপনাকে গিফ ফরম্যাটে সাপোর্ট সেন্ড করতে হবে, মাস্ট বি গিফ ফরম্যাটে সেভ করতে হবে। যদি গিফ ফরম্যাটে সেভ না করেন তাহলে অ্যানিমেশন চলবে না। তাহলে অ্যানিমেশনটা আমরা সেভ করব কিভাবে, ফাইল, সেভ ফর ওয়েব, এখান থেকে এটা গিফ ফরম্যাট করে দিতে হবে, গিফ করলাম এবং হচ্ছে সেভ, সেভ ডেস্কটপে রাখতেছি, নাম দিলাম বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ, এটা সেভ হয়ে গেছে। সাধারণভাবে আপনি যদি এটা ওপেন করেন, এখান থেকে ওপেন করলে কিন্তু এটা সাধারণত অ্যানিমেশনটা শো করে না, এটা কোনো আপনার ব্রাউজার লাগবে। আর এই অ্যানিমেশনটা আপনি যদি ফেসবুকে পোস্ট করেন, গুগলে কোথাও পোস্ট করেন, সেখানে আবার এটা চলবে। ভিডিও প্লেয়ারে দেন, সেখানে এটা চলবে। যেমন আমি এখানে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম, তো দেখেন যে কোনো ব্রাউজারে কিন্তু এটা এখন আমার চলতেছে, এটা ব্রাউজারে আমার চলতেছে। আর যদি সেভের সময়টা আমি ফরএভার করে দিতাম, যেমন আবার দিই, তাহলে এটা চলতেই থাকবে, সেভ ফর ওয়েব। যখন আমি এখানে গিফে সেভ করলাম, এখানে দেখেন লেখা আছে লুপিং। লুপিং জিনিসটা কি, লুপিং হচ্ছে আপনার পুনরাবৃত্তি হওয়া, যেমন ঘড়ির কাঁটা কিন্তু আমাদের লুপিং হয়, এক জায়গায় এসে আবার সে জায়গা থেকে শুরু হয়, যে জায়গায় শেষ হয় সে জায়গা থেকে আবার শুরু হয়, লুপিং, এটাকে বলা হচ্ছে লুপিং। আপনি যদি ওয়ান্স দেন তাহলে একবার, ফরএভার দিলে বারবার হবে। সেভ ডেস্কটপে আগেরটা ডিলিট করে আমি এবার এটা দিচ্ছি, আগেরটা শুধু একবার হতো, আর এটা আপনার বারবার হওয়ার কথা, সেভ। তাহলে এটাকে নিয়ে আবার যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি, এখানে ছেড়ে দিলাম, এটা আপনার এখন চলতে থাকার কথা। ভাইয়া, হ্যাঁ বলেন। এই ব্রাউজার কি ওপেন থাকা লাগবে যখন আমি এটাকে এই ছেড়ে দিব? এটা তো ভাই ব্রাউজারে ছেড়ে দিলে তো ব্রাউজার, ইন্টারনেট অফ থাকলেও চলবে ভাই। কিছু কিছু ইমেজ এডিটর আছে সেটাও চলবে, আপনি যদি ভিডিও প্লেয়ার দিয়ে ওপেন করেন সেটাও চলবে। যেমন এটাকে আমি যদি ভিডিও প্লেয়ার দিয়ে ওপেন করি, এখান থেকে ভিডিও প্লেয়ার নিলাম, এটা টেনে ভিডিও প্লেয়ারে দিলাম, এই যে ভিডিও প্লেয়ারও এটা আপনার চলতেছে। ব্রাউজারেই দিতে হবে এমনটা না, মেইনলি এটা যেহেতু ভিডিও প্লেয়ারে রাখা হয় এই জন্য ভিডিও প্লেয়ারও চলতেছে। টোটাল এটা আমার 6 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে গিফ অ্যানিমেশন, এবং এখানে আমরা ফ্রেম ব্যবহার করছি 60টা, টোটাল ফ্রেম ব্যবহার করতে 60টা। আর আপনি যদি দেখেন, আমি যখন আমার মোশন গ্রাফিক্সের কাজগুলো আফটার ইফেক্টে করা থেকে 1 সেকেন্ডেই আমি 60টা ফ্রেম নিই, সেই হিসাবে এখানে 60 সেকেন্ডে কতগুলো ফ্রেম হওয়ার কথা ছিল, সিএলসি। যদি একটা স্মুথ অ্যানিমেশন চেতেন, যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এটা যদি না চাইতাম, যদি 60 এফপিএস এ করতাম, 60 এফপিএস ইনটু 6, তাহলে মোশন আফটার ইফেক্টে করলে এটা প্রায় 360টা ফ্রেম হতো। আর এই অ্যানিমেশনের মধ্যে আছে 60টা ফ্রেম। তো আপনাদের ফেসবুক গ্রুপেও আমি এটা পোস্ট করে দিচ্ছি। তো ফেসবুক গ্রুপের ক্ষেত্রে আপনি যদি লুপিং দেন বা না দেন, এটা আপনার অটোমেটিক্যালি লুপিং হতে থাকে, ফেসবুক কর্তৃক তারা অটোমেটিক্যালি লুপিং করে দেয়। এটাকে এখান থেকে গ্রুপে আপলোড করলে কিছুক্ষণ সময় লাগবে, এই যে এখানেও এটা কিন্তু অ্যানিমেটেড হচ্ছে, পোস্ট দিচ্ছি,
এটা পোস্ট হতে আপনার কিছুটা সময় লাগে। এটাকে ভিডিও হিসেবে ধরা হয়, তো এই জন্য এটা ওরা রোবোটিক ভাবে চেক করে তারপর আপনার এটাকে আপনার প্লে করে। আচ্ছা দেখি 1 মিনিটের মতো আমরা ওয়েট করি, তারপর না হলে এটা আরেকবার পোস্ট করতেছি। এটা আপনার ফেসবুকে অ্যাডের ক্ষেত্রে এটা খুব জনপ্রিয়। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই। ফ্রেমটা ভাইয়া পুশ হয়ে গেছে ভাই, আমি দেখতেছি গিফটটা। আচ্ছা পোস্ট হয়ে গেছে, রিলোড দিলাম। আচ্ছা ভাই ওটাতে আপনি লাইক দেন দেখি, আমার এখানে নোটিফিকেশন আসুক বা আবার যাই, রিলোড দিয়েও এখানে শো করাচ্ছে না। আপনার ভাইয়া এখানে লাইক দিছি। তো এই যে দেখেন ফেসবুক পোস্টের মধ্যে এটা চলতেছে। আর বর্তমানে এই ধরনের অ্যানিমেশনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে, কেননা একটা স্টিল প্রোডাক্টের তুলনায় যখন একটা প্রোডাক্ট স্টিল থাকতেছে আপনার, আর যখন এটা নড়াচড়া করবে সেখানে কিন্তু আকর্ষণটা বেশি যাবে। এজন্য ধীরে ধীরে এটার দিকে মানুষ ঝুঁকতেছে বেশি। হ্যাঁ উজ্জ্বল ভাই বলেন। আমি বলতেছিলাম যে এই ফ্রেমটা যদি বেশি করে নেওয়া যায় তাহলে কি স্মুথ হবে? জি ফ্রেমটা বেশি করে নিলে আপনার যথেষ্ট স্মুথ হবে, তবে ফাইল সাইজও অনেক বেশি বেড়ে যাবে, ফাইল সাইজও বেড়ে যাবে। আর যদি পরবর্তীতে কেউ আফটার ইফেক্ট শিখেন, আফটার ইফেক্টে এগুলো স্মুথলি ভাবে খুব সহজেই কাজ করা যাবে। এটাও অ্যাডোবিরই একটা প্রোডাক্ট যেটা শুধুমাত্র অ্যানিমেশন, তারপর হচ্ছে 3D অ্যানিমেশন এই জাতীয় কাজগুলো করা যেতে পারে। মেইনলি হচ্ছে ফটোশপেও করা যায়, তবে ততটা স্মুথ হয় না। ফ্রেম বেশি নিলে আপনার তুলনামূলক স্মুথের বিষয়টা আসবে। আচ্ছা এবার আসি যে ভিডিও অ্যানিমেশন। ভিডিও অ্যানিমেশনটা কিভাবে করা যেতে পারে, তারপরে একটা মেইন অ্যানিমেস দিয়ে আপনাদের এই অ্যানিমেশনের বিষয়টা আজকে শেষ করে দিচ্ছি। তো ভিডিও অ্যানিমেশনের জন্য আমরা ঠিক এই অ্যানিমেশনটাই তৈরি করতেছি। দেখেন কেউ যদি এই অ্যানিমেশনটা না পারেন, একই কাজ করে ভিডিও অ্যানিমেশন, এখানে যে কাজ করে ভিডিও অ্যানিমেশনে ওই একই কাজ করে, এখানে যে কাজ ওখানে একই কাজ, দুই স্টাইলে করতে হয় কিন্তু কাজ আপনার একই। আচ্ছা ভাইয়া আমি চাইতেছি, আচ্ছা ভাই একটা কোশ্চেন করতে পারি? কেন করতে পারবেন না ভাই বলেন। ভাই আচ্ছা ভাইয়া, এই যে মানে চতুর্ভুজটা আছে না, মানে এই বর্গটা, ওইটা চাইতেছি আমি এই মানে পেজের মাঝখান থেকে একদম মানে ছোট থেকে বড় হয়ে আসবে, ওইটা কি করা যাবে? জি ভাই করা যাবে। আচ্ছা ওইটাই দেখাচ্ছে, ওইটা ফ্রেমে হয় না, এটা ভিডিওতে করা যায়, ভিডিও অ্যানিমেশনে সেটা করা যায়, ফটোশপে ওইটাও করা যায়। তো আসি ভিডিও অ্যানিমেশনে। ভিডিও অ্যানিমেশনের জন্য নতুন করে একটা পেজ নিচ্ছি, এটাও 500x500 রাখলাম। তো ভাই যেমনটা বললো একটাকে ছোট থেকে বড় করা যায় কিনা, তেমনটাই করার চেষ্টা করি এখানে। তাহলে বৃত্তটা ছোট থেকে বড় হবে। এখানে একটা ছোট করে বৃত্ত নিচ্ছি, এই বৃত্তটাকে তাহলে কল্পনা করলাম যে এই বৃত্তটা আমার ছোট থেকে বড় হবে, এখান থেকে এটা মিডিল বরাবর। তারপর আর কি অ্যানিমেশন বলেন, কি ধরনের অ্যানিমেশন, যেটা যদি ফটোশপে যদি করা যায় আমি ওইটাই করে দেখাচ্ছি। আর কোনো কল্পনাতে কোনো অ্যানিমেশন আসছে কি? আচ্ছা কালার চেঞ্জিং, একটার পর একটা কালার চেঞ্জ হয়ে যাবে। আমি তারপর এখানে নতুন একটা লেয়ারে এখানে নিলাম, এটা আমরা রেড কালারে নিলাম, এটার কালারটা আমার বা গ্রিনে নিচ্ছি, এটার কালারটা একটার পর একটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি শুধু জাস্ট এটা করতেছি বোঝানোর জন্য, আর সরাসরি একটা কাজের অ্যানিমেশন করে দেখাবো। তাহলে এটা হবে আমাদের ছোট থেকে বড়, এই জন্য মিডিলেই দিই এটাকে, এটা হবে ছোট থেকে এটা বড় হবে, এটার কালার চেঞ্জ হবে, এটা সরবে, ওই যে একটু আগে নড়াচড়া করলো যেটাকে বলা হচ্ছে পজিশন অ্যানিমেশন, এটা সরবে। আরেকটা নেই, এটা হচ্ছে আমার অপাসিটি অ্যানিমেশন হবে, যেটা সরবে এটাকে ইয়েলো কালার রাখি বা পিঙ্ক কালার দেই, আর এটা হবে আমার অপাসিটি অ্যানিমেশন। এই অ্যানিমেশনগুলো আমি এখন ভিডিওতে করতে যাচ্ছি। তো ভিডিওর ধরনটা একটু আলাদা হয়, ভিডিওতে একটু বেশি টপিকস যদিও আছে। আর সাধারণত ভিডিও অ্যানিমেশনের শেপের মধ্যে এই কাজটা করতে অনেক ঝামেলা করে বা হয় না। ভিডিও অ্যানিমেশন যেমন এগুলো হচ্ছে শেপ, তবে রাস্টারাইজের ক্ষেত্রে এটা সহজে করে, এই জন্য এগুলোকে আমি রাস্টারাইজ করে নিচ্ছি। ভিডিও অ্যানিমেশনের ক্ষেত্রে এই শেপের ক্ষেত্রে এটা অনেকটা ঝামেলা করে, সব অ্যানিমেশনগুলো হতে চায় না, এই জন্য এটা সিম্পল হয়, এটাকে আমি রাস্টারাইজের মধ্যেই রাখলাম। তাহলে এখান থেকে ফ্রেম অ্যানিমেশন থেকে ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন দিলাম, এখান থেকে ভিডিও অ্যানিমেশন। আর যখন আপনি ভিডিও অ্যানিমেশন দিচ্ছি দেখেন এখানে টাইমলাইন চলে আসছে,
একটা, দুটা, তিনটা, চারটা। যারা ভিডিও এডিটিং করেন ঠিক বলতে পারেন এরকম ভাবেই আপনার একটা টাইমলাইন চলে আসে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তাহলে সর্বপ্রথম আমি চাচ্ছি এই বৃত্তটা ছোট থেকে বড় হবে সর্বপ্রথম। আর এই অবস্থায় চাচ্ছি যে এগুলা কেউ থাকবে না। তাহলে সর্বপ্রথম এ হবে, বা তারপরে এই যে এটার কালারটা চেঞ্জ হবে, এই জন্য এটাকে দূরে রাখলাম। তারপরে এইটার কাজ করব, এটাকে আরো দূরে রাখলাম। এটার কাজ হবে, এটাকে আরো দূরে রাখলাম। এখন যদি আমি প্লে দিই, সিম্পল ভাবে এখান থেকে প্লে বাটন দিলাম, দেখেন কোনো অ্যানিমেশনে কিন্তু পরিবর্তন নাই। আগের বার কিন্তু আমরা আই বাটন অন অফ করছিলাম, এবার কিন্তু আই বাটন অন অফ করি না। এখানে আসলাম, এখান থেকে প্লে করলাম, কিন্তু কোনো পরিবর্তন নেই। একটার পর একটা আসতেছে। পরিবর্তন কি? একটার পর একটা আসতেছে। তাহলে এখানে যদি আমরা আসি, এই যে রেড কালারটা দেখতেছি, এটা হচ্ছে আমার রিডার। এটা হচ্ছে রিড করবে। বর্তমানে সে কার উপর অবস্থান করতেছে? এই যে রেড কালারের ফ্রেমের উপর বর্তমানে সে অবস্থান করতেছে, এই জন্য রেড শো করাচ্ছে। বর্তমানে সে কার উপর অবস্থান করতেছে? আমার এই ফ্রেমের উপর অবস্থান করতেছে এবং এটার উপর অবস্থান করতেছে। তাহলে এই দুটার উপর যেহেতু অবস্থান করতেছে, এই জন্য এটা শো করাচ্ছে। যখন একসঙ্গে সে তিনটার উপর অবস্থান করতেছে, সে একসঙ্গে তিনটায় শো করাচ্ছে। যখন চারটার উপর অবস্থান করতেছে, তখন একসঙ্গে চারটায় শো করাচ্ছে। এবার যদি এটা সামনের দিকে আগায় দিই, তাহলে দেখেন এটাও কিন্তু চলে আসতেছে। তার মানে রিডার আমার যার উপর থাকবে সেটাই আমাকে সেই অবস্থায় শো করাবে। এটা রিডার যেখানে থাকবে সেটাই আমাকে শো করাবে। বৃত্তটা আছে। ভাই আমি চাইতেছি সবুজ কালার মানে বর্গটা যখন দেখাবে তখন যেন বৃত্তটা না দেখায়, মানে ওইটা তখন কি করা যদি যায়? বৃত্তটা না দেখায়, খুবই সিম্পল। তাহলে এখানে দেখেন একটা কাচির আইকন আছে। তাহলে এখানে আসার পর অনেকভাবে করা যায়। এখানে ক্লিক করে এই কাচির আইকন থেকে কেটে দিলাম, এটাকে এবার ডিলিট করলাম। তাহলে নিচের দিকে দেখেন বৃত্ত কিন্তু আমার নাই। তাহলে এখানে আসলাম, তো এবার বৃত্ত লাট রেড কালার চলে গেছে। ঠিক আছে, এটাই বলতেছিলাম হয়তো। তাহলে এখানে আসলাম, এই বৃত্ত এটা আসার সাথে কিন্তু এখন আর আমার রেড নেই। এখন যদি এটা আবার টেনে এদিকে বাড়ায় দেন, যত দূর বাড়াবেন এটা যত দূর থাকবে তত দূর শো করাবে। ভিডিও এডিটিং হুবাহু এইভাবেই করা হয়। যত বড় ভিডিও এডিটিং বলেন, প্রিমিয়ার প্রো বলেন, আফটার ইফেক্ট বলেন, কোরেলড্র বলেন, সোনি ভেগাস বলেন, 16টার উপর যেহেতু ভিডিও এডিটিং কাজ করছে, অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার অভিজ্ঞতা আছে, সব ভিডিও এডিটিং সফটওয়্যার একই রকম ভাবে টাইমলাইনটা কাজ করে। এটাও একই রকম। এই জন্য ভিডিও অ্যানিমেশন বলা হয়। তাহলে একটা যত দূর রাখবেন এই রিডারটা, ঠিক তত দূর পর্যন্তই আপনার কাজ করবে। কারণ এখানে রাখলাম, এখন এটা আর কিন্তু নাই, তার মানে এটা শো করাচ্ছে না। এটা সামনের দিকে এদিকে ছেড়ে দিলাম, তাহলে এতটুকু অংশে শুধু আমার রেডটা শো করাবে। এখান থেকে এটা যখন এই রিডারটা দেখেন নিচে কেউ কি আছে, কোনো কিছু নাই, তাহলে আমার পেজ সাদা হয়ে গেছে। রাখলাম, এখানে আমার এটা সাদা হয়ে গেছে। যদি এখানে পর্যন্ত রাখি, এটা এখানে পর্যন্ত শো করাচ্ছে। তো আমি চাচ্ছি যে আপাতত যে এরকমটা থাকবে না, পুরো পেজেই থাক। পুরো পেজে রাখলাম। তাহলে প্রথম অ্যানিমেশন এটাকে করা শুরু করে দিই, ছোট থেকে বড় হবে। তাহলে ইলিপসের এখানে দেখেন একটা তীর বাটন আছে, এই তীর বাটনে ক্লিক করাম, এই অ্যানিমেশনের নামগুলো চলে আসছে। তাহলে পজিশন, অপাসিটি, আরেকটা হচ্ছে স্টাইল। আচ্ছা, আরেকটা অ্যানিমেশনের দরকার ছোট বড় করার জন্য, এটাকে স্কেল অ্যানিমেশনের দরকার বা ট্রান্সফর্ম অ্যানিমেশনের দরকার। পজিশন, স্টাইল, যদি এটাকে স্মার্ট অবজেক্ট বানায় ফেলি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা ভাই, এটাকে স্মার্ট অবজেক্ট বানাইতে হচ্ছে, ওইটার মধ্যে আসতেছে না, স্মার্ট অবজেক্টের মধ্যে আসতেছে। ওই অ্যানিমেশনটা স্মার্ট অবজেক্টে শো করাচ্ছে, তো স্মার্ট অবজেক্টে বানাই ফেললাম। তাহলে এখানে দেখেন ইলিপস টুলে যখন আসতেছি, এখানে একটা ট্রান্সফর্ম, অপাসিটি, স্টাইল তিনটা আসছে। এর আগের বার কিন্তু শুধু পজিশন আসছিল। ট্রান্সফর্মের অন্তর্ভুক্ত আপনার ছোট বড় করা, এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়া, অর্থাৎ এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়া, ওইটাকে বলা হচ্ছে আপনার পজিশন অ্যানিমেশন। ছোট থেকে বড় করা, ওটাকে বলা হয় স্কেল অ্যানিমেশন। আর ট্রান্সফর্মের মধ্যে একই সঙ্গে দুটো অন্তর্ভুক্ত। এমন একটা, যেমন একটা ট্রান্সফর্মের মধ্যে আপনার পজিশন অ্যানিমেশনও পড়ে, স্কেল অ্যানিমেশনও পড়ে। ছোট থেকে বড় হবে, বর্তমানে এই অবস্থায় আছে, এই অবস্থা থেকে আপনি যদি আরো ছোট করতে চান, তাহলে আরো ছোট করে দিচ্ছি। এখানে ধরে এটাকে আমি আরো ছোট করে দিলাম, একেবারেই ছোট করে দিলাম। এই অবস্থা থেকে এটা বড় হয়ে আসবে। এই অবস্থায় এখানে একটা আমরা কি ফ্রেম অ্যাড করব। ট্রান্সফর্ম এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল, এটাকে বলা হচ্ছে আপনার কি ফ্রেম। এই পয়েন্টারটাকে বলা হয় কি ফ্রেম। তো কতক্ষণ পরে এটা বড় হবে? ঠিক যখন সবুজের আগে আসবে তখন এটা আমার বড় হবে। তাহলে এই রিডারটা এখানে আসার পর এটাকে আপনি কন্ট্রোল টি দিয়ে সিম্পল ভাবেই বড় করে দেন। এই কত বড় হবে? এতটা বড় হবে। ওকে করে দিলাম। এখানে অটোমেটিক একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে। তাহলে এবার দেখেন
বৃত্ত বড় হয়ে গেছে। ওকে, এবার চাচ্ছেন যে বৃত্তটা আরো দ্রুত বড় হবে, এখান থেকে যত দ্রুত বড় হচ্ছে এর থেকে আরো দ্রুত বড় হবে। ফ্রেমের অবস্থান যত কাছাকাছি হবে তত বেশি দ্রুত এটা বড় হবে, ফ্রেমের অবস্থান যত কাছাকাছি হবে তত দ্রুত বড় হবে। তাহলে এই ফ্রেমের তুলনায় এই ফ্রেমটা কাছে করে দিলাম, তো এবার দেখেন আগের তুলনায় কিন্তু দ্রুত হচ্ছে, আগের তুলনায় আপনার এটা দ্রুত হচ্ছে। তাহলে ফ্রেমের আপনার যত দ্রুত আপনার ফ্রেম যত কাছে হবে তত দ্রুত সেটা কাজ করবে, আর যত ফ্রেম দূরে হবে এই ফ্রেমটাকে টেনে এবার দূরে রেখে দিলাম, এবার দেখেন আগের থেকে স্লোলি ভাবে বড় হবে, স্লোলি ভাবে হচ্ছে। আর দেখেন এগুলা কিন্তু আমার চলে আসছে ব্লু কালার, তারপরেও কিন্তু এটা বড় হচ্ছে। কেন বড় হচ্ছে? আমার ব্লু কালারের রিডারের এ পাশে নিয়ে আসছি, যদি এ পাশে দিই তাহলে কিন্তু আর এই পাশে আর এটা বড় হচ্ছে না। এটা হচ্ছে মেইন। তাহলে রিডার যে জিনিসটা থাকবে সেটাই সে রিড করবে। তাহলে আমি যাচ্ছি এখানে পর্যন্ত চলবে, এখানে পর্যন্ত চলবে। তাহলে এই ছিল আমার এখান থেকে এটা ছোট বড় করার, যেটাকে বলা হয় স্কেল অ্যানিমেশন। তারপর এটাতে আমরা চাইছিলাম যে এটাতে কালার চেঞ্জ করব, এখানে ব্লু কালার আছে, আরেক ধরনের কালার চেঞ্জ করব। তো এটা যাওয়ার পর যখন এটা আসলো, প্রথমত আপনি কি কালার রাখতে যাচ্ছেন? এই গ্রিনে রাখতে যাচ্ছেন। তাহলে এখান থেকে যেহেতু আমরা কালার চেঞ্জ করব এই জন্য এটাকে স্টাইলের মধ্যে অন্তর্ভুক্ত। এটা স্টাইলের এখানে একটা ফ্রেম দিলাম, ফ্রেম দেওয়ার পরে ঠিক কিছু সময় পর এখানে এসে এটা কালারটা চেঞ্জ হবে। স্টাইল কোনটা? এই যে ডাবল ক্লিক করে যে আসতেছে লেয়ার স্টাইল, এটাই বলা হচ্ছে। তো এখান থেকে আমরা যে কালার চেঞ্জ করতে চাই এটার কোনটা ব্যবহার করব বলেন? এখানকার সবগুলোতে অ্যানিমেশন করতে পারবেন, কোন অপশনটা? কালার ওভারলি। তো এটা দিয়ে দিচ্ছি আমি ব্লু কালার। তো এটা আমার ব্লু কালারের একটা ফ্রেম দিয়ে দিই এখানে, ওকে দিলাম, এখানে একটা ফ্রেম দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা গ্রিন কালারের শুট থেকে ব্লু কালার হয়ে গেল, আস্তে আস্তে গ্রিন কালার থেকে ব্লু কালার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার এটাকে রেড কালার হবে, এখানে ডাবল ক্লিক করলাম, কালার ওভারলিতে আসলাম, এবার এখানে রেড কালার করে দিচ্ছি, রেড কালার করলাম, এবার ওকে। তাহলে আবার এটা গ্রিন থেকে হয়ে গেল ব্লু, ব্লু থেকে হয়ে গেল রেড, রেড থেকে আরেকটা কালার চেঞ্জ করি, তারপর এটাকে আর যাচ্ছি না। একসাথে স্টাইলে যাবতীয় কাজগুলো করতে পারবেন। কিংবা আপনি চাচ্ছেন যে এবার একটা স্ট্রোক তৈরি হবে, এখানে স্ট্রোক দিবেন, ওই স্ট্রোক অ্যানিমেশনটা এখানে তৈরি হয়ে যাবে, যেটাই রাখবেন ওই অ্যানিমেশনটাই তৈরি হবে। এক কথায় স্টাইলের যাবতীয় জিনিসগুলোর এখানে অ্যানিমেশন তৈরি হবে। এটাকে আমি রেড থেকে ইয়েলোতে নিয়ে যাই, এখান থেকে ওকে, এখান থেকে ওকে। তাহলে এখন অ্যানিমেশনটা করলে কয়েকটা কালারের অ্যানিমেশন চলে আসছে। তারপরটা আসি এই পয়েন্টারগুলোকে ধরে আপনি যদি এখন দূরত্ব বাড়ান, এই পয়েন্টারগুলো থেকে আপনি যদি অল্টার চেপে আফটার ইফেক্ট হয়, ওকে, এখানেও সে একই রকম কাজ করতেছে। অল্ট এখানে দেখেন এটা এর আগে আমি এখানে ব্যবহার করি, আমার অ্যানিমেশনগুলো আমি কখনোই ফটোশপে তৈরি করি না, যাবতীয় জিনিস আফটার ইফেক্টে করি। তাহলে সবগুলো এখানে সিলেক্ট করলাম, পয়েন্টারগুলোকে অল্টার চেপে যদি বাইরের দিকে টানি তাহলে কিন্তু এটা দূরত্বটা বাড়তেছে। এবার দেখেন আগের থেকে স্লোলি কালারগুলো পরিবর্তন হবে, আগের থেকে আমার স্লোলি কালারগুলো পরিবর্তন হচ্ছে। আর চাচ্ছি এটার পর থেকে এটা আসবে, তো এখান থেকে যখন কালার শেষ হলো এটা এখানে দিলাম, আর এটাকে আরো দূরে দিই। তাহলে ওভারঅল অ্যানিমেশন দাঁড়াচ্ছে কি? প্রথমত এটা ছোট থেকে আমার বড় হলো, তারপর এটা কয়েকটা কালার পরিবর্তন হচ্ছে, তারপর এটা যখন চলে আসে এটার মধ্যে আমরা কোনো অ্যানিমেশন দেইনি, এটার মধ্যে আমরা ওই পজিশন যদি এ পাশ থেকে ডান থেকে বামে আসবে এমনটা করতে যাবে, নিচ থেকে উপরে উঠবে, তাহলে এই জায়গায় এসে অবস্থান করবে বা এই জায়গায় আসবে, এটা এখানে রাখলাম। ঠিক এখানে আমি ট্রান্সফর্ম অ্যানিমেশন অন করলাম, আর কিছুক্ষণ পর এই জায়গায় এটাকে নিচে রাখবো, এটাকে ধরে নিচের দিকে রাখলাম। আচ্ছা জুম আউট করে নি। তো এবার বলেন দেখি এই অ্যানিমেশনটা কি তৈরি হতে পারে, এখান থেকে এখানে এর তো কি অ্যানিমেশন তৈরি হবে? নিচ থেকে উপরে উঠবে না উপর থেকে নিচে আসবে? উপর থেকে নিচে। উপর থেকে নিচে আসবে। তাহলে এটা যদি এখানে দেই উপর থেকে নিচে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে নিচ থেকে উপরে উঠবে, তাহলে কি করা যেতে পারে? তাহলে আপনি ওই মানে চতুর্ভুজটাকে নিচ থেকে উপরের দিকে তুলবেন, যদি তাহলে ফ্রেমগুলো আপ ডাউন করে দিই, এই ফ্রেমটা এই পাশে দিই, এই ফ্রেমটা এই পাশে দিই, তাহলে কি হবে না? তাহলে এই যে দেখেন নিচ থেকে এখন উপরের দিকে যাচ্ছে। ওকে,
আর এবার আসি পরেরটাতে। ভাই আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে। যার নয়েজ হচ্ছে প্লিজ মিট করে নেন। জহুরুল ভাই শুনতে পাচ্ছেন? মিউটের অপশনটা খুঁজে পাচ্ছি না আমি, এখানে মিউট থাকে পাশাপাশি। জহুরুল ভাই, ওনাকে আমার রিমুভ করতে হচ্ছে। ওকে, তো আসি এখান থেকে, আর এটা দিয়ে দিব অপাসিটি অ্যানিমেশন। তাহলে এটা আসার পর এখান থেকে এটা অপাসিটি, কেন দেখেন বৃত্তটা কিন্তু অলরেডি চলে গেছে, কেননা এত দূর পর্যন্ত আমার বৃত্তটা নেই। এটা ধরার পর এখান থেকে দিলাম অপাসিটির জন্য, এখানে অপাসিটি ক্লিক করলাম। অপাসিটিটা এই জায়গা থেকে যদি শুরু হয়, এখানে যদি আমরা 100% অপাসিটি রাখলাম, আর একটু পরে এটার অপাসিটি হয়ে যাবে কত, 0। তারপরে আবার হয়ে যাবে কত, আবার 100, একটু পর আবার হবে এটা কত, 0, একটু পর হবে আবার 100। এবার দেখেন যে এটা অপাসিটি বাড়া কমা হবে। আসলাম, নয় যে অপাসিটি বাড়তেছে কমতেছে আর কি, একটা বন্ধ হচ্ছে, বাতিটা বন্ধ হচ্ছে আবার অন হচ্ছে, এমনটা বাতি বন্ধ হচ্ছে আবার অন হচ্ছে, এমন বিষয়টা দাঁড়াচ্ছে। বাতি অন অফ হচ্ছে। আর অ্যানিমেশন যদি আমরা এখানে শেষ করতে চাই, তাহলে এই যে এখানে একটা লাইন দেখেন, এই লাইনটা যতদূর রাখবেন ততদূর পর্যন্ত অ্যানিমেশনটা চলবে। এখান থেকে এতদূর পর্যন্তই আপনার অ্যানিমেশনটা চলবে। প্রায় এটা 9টা ফ্রেম, মেইনলি 9 ফ্রেমের মধ্যে এটা 9 সেকেন্ড, সম্ভবত 9 সেকেন্ডের মধ্যে তৈরি হয়েছে। তাহলে ওভারঅল অ্যানিমেশন উপর থেকে নিচে, বা এখান থেকে এটা উপরে উঠলো আর এখান থেকে আপ ডাউন যাচ্ছে, এইরকম একটা অ্যানিমেশন তৈরি করা হবে। ফাইল সাউন্ড এড করা যায় না? এখানে সাউন্ড অ্যাড করা যায়, কিন্তু আমি সাউন্ড অ্যাড করব না। ফটোশপে সাউন্ড অ্যাড করার মতো কাজ করলে যে কোনো পিসে, আপনার যদি হাই কোয়ালিটির পিস হয় তারপরেও স্লো চলে। এটা মেইনলি সফটওয়্যারের সমস্যা। সাউন্ড এমনকি আপনার এটা ভিডিও আকারেও এক্সপোর্ট করা যায়, শুধু সাউন্ডে না। যদি এখান থেকে 3 স্টেপে ক্লিক করেন, দেখেন কোথায় যে রেন্ডার ভিডিও, অ্যাজ এ ভিডিও হিসেবে এটা রেন্ডার করা যায়। অ্যাজ এ ভিডিও হিসেবে আপনি এটাকে রেন্ডার করতে পারবেন। তবে যেহেতু এটা ভিডিও সফটওয়্যার না, সেই হিসাবে ভিডিওর কাজ মোটেও এটা ভালো করে না। আমি কখনো এখানে ভিডিও রেন্ডারের জন্য ট্রাইও করিনি। আর যদি সাউন্ড অ্যাড করতে চান, এই যে দেখেন লেখা আছে অ্যাড অডিও ট্র্যাক। তো এখান থেকে মিউজিকে ক্লিক করে কি কোথায় অ্যাড, এই যে অ্যাড অডিও অ্যাড করে আপনি সাউন্ড অডিও যে ফাইল আছে এখানে টেনে ওপেন করে দিলে সাউন্ড আপনার অ্যাড হয়ে যাবে, এবং সেটা ভিডিও আকারেও আপনি এক্সপোর্ট করতে পারবেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই পজিশন কি হবে, কর্নার ভিত্তিক হবে? কি কর্নার ভিত্তিক? ওই যে আপনি একটা শেপকে করলেন, এই দিক থেকে মানে ডান থেকে বামে সরলো, বা আপ থেকে ডাউন হলো, বা ডাউন থেকে আপ, এটা কি কর্নার ভিত্তিক হবে? যেমন কি থেকে কর্নারে যাবে? হ্যাঁ যাবে ভাই, আপনি যেমন করে সরাবেন এমন করেই হবে। আপনি উপর থেকে এই কর্নার থেকে এই কর্নার সরান, এই কর্নার থেকে এই কর্নার, যেমন করে চাচ্ছেন এই কর্নারে। যেমন এটা আছে আমার এই কর্নারে, এটাকেও আমরা কিন্তু একটার সঙ্গে আরেকটা অ্যানিমেশনও দিতে পারবেন। যেমন এটা আমার এই বাতি অন অফ করতে করতে এই কর্নার থেকে ওই কর্নারে যাবে, ধরে নিলাম যে এটা করতে যাচ্ছি। তো যেহেতু যেটা সরবে এটাকে বলে আপনার পজিশন অ্যানিমেশন। এটা এই কর্নারে রাখলাম, দেখেন এটা বাতিটা অন অফ করতেছে, এটা এরকম করতে করতে ওই কর্নারে চলে যাবে। ঠিক আছে, রাখতেছি। এখান থেকে এটা আমি চাচ্ছি যে পজিশন অ্যানিমেশন, তাহলে এটা ট্রান্সফর্মের মধ্যে বলতেছে, এখান থেকে এটা ট্রান্সফর্মে দিলাম, কোথায় যাবে, ওই কর্নারে যাবে। তাহলে এখান থেকে ধরে এটা যেভাবে মাউসটা নিয়ে যাবেন ওখান থেকে সেভাবে এই কর্নারে দিয়ে দিলাম। এবার যদি দেখি এটা আলো অন অফ করতে করতে সে উপরে চলে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে অ্যানিমেশন অনেক একটা সিম্পল। এখানে আমাদের রিয়েলিস্টিক অ্যানিমেশন তৈরি হয়নি। রিয়েলিস্টিক অ্যানিমেশনের এখানে অপশন আছে কি আমি দেখি একটু, রিয়েলিস্টিক অপশন থাকলে, আচ্ছা রিয়েলিস্টিকের একটা অপশন নাই। অ্যানিমেশনের একটা বিষয় আছে যেটাকে বলা হয় ইজ ইন, ইজ আউট, এরকম একটা অপশন আছে। তো চিন্তা করেন তো, ধরেন যে আপনি একটা বলের অ্যানিমেশন করতে যাচ্ছেন, আপনি যদি একটা বল উপরের দিকে ছুঁড়ে মারেন, সেটা কি একই স্পিডে যাবে বা একই স্পিডে নামবে? একটা ক্রিকেট খেলার বলকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারলাম, বা আমরা একটা ফুটবলকে নিচের দিকে মারলাম, এটার স্পিডটা কেমন আপনি যদি চিন্তা করে দেখেন। যখন আপনি ছুঁড়ে মারবেন তখন কিন্তু স্পিড বেশি থাকবে, আস্তে আস্তে যখন উপরের দিকে চলে যাবে তখন কিন্তু একসময় স্পিডটা হারায় ফেলবে। আবার যখন নিচের দিকে পড়তে থাকবে, শুরুর দিকে স্পিড কম থাকবে এবং নিচের দিকে এসে অনেক বেশি স্পিড হবে। এমনটাই কিন্তু আপনি যখন একটা বল ছুঁড়ে মারতেছেন তখন কিন্তু অনেক বেশি স্পিডে ছুঁড়ে মারতেছেন,
একেবারে উপরে গিয়ে ওটা কিন্তু আস্তে আস্তে স্লো যাবে, এবং নিচে পড়ার সময় স্পিড আপনার স্লো থাকবে, আবার যখন একেবারে মাটির কাছাকাছি আসবে তখন কিন্তু স্পিড বেশি যাবে। এটা মোশন গ্রাফিক্সের কিছু শর্ত। এই শর্তের মধ্যে হচ্ছে যেমনটা রিয়েল হবে তেমনটাই আসবে। ফটোশপে ওই রিয়েলিস্টিক ভাবটা আনার অতগুলো অপশন নেই, যেহেতু এটা ফটো এডিটিং এর সফটওয়্যার। তাও কিছু অ্যানিমেশনের অপশন রাখা হয়েছে। তো আপনি টেক্সট সহ অন্যান্য অ্যানিমেশন গুলো করতে পারেন। তো একটু আগে যেমন আপনাদের দেখাইলাম, তো এই অ্যানিমেশনটা কি করতে পারবেন? এই যে সোশ্যাল মিডিয়া বা প্রোফাইল ডিজাইন আপ ডাউন যে করতেছে, কে কে করতে পারবেন ফটোশপ থেকে? পারবো ভাইয়া। তাহলে এটা দেখেন, আপনার ট্রান্সফর্ম অ্যানিমেশন পড়তেছে ছোট বড় করলেই আপনার ছোট বড় হয়ে যাবে। তারপরে যদি আমরা আরো আসি, আচ্ছা ভাই, তো পাওয়ার পয়েন্ট দিয়ে তো করা যায়। জি ভাই, পাওয়ার পয়েন্ট দিয়ে যদি করতে পারেন পাওয়ার পয়েন্ট দিয়েও করবেন। যেমন এটা ডান থেকে বামে আসছে সবগুলো পজিশন, যে কোনো সব ভাই দেখেন, সফটওয়্যারটা আসলে বড় কথা না। আমি বরাবরই বলি, বা এদিক থেকে যে আপনি দেখেন, যেমন ডোব মোশন নামেও একজন বড় মোশন গ্রাফিক ডিজাইনার আছেন, উনি আমার একটা গল্প বললেন এরকমটা। উনি বড় একটা ভার্সিটিতে পড়তেন, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন শেখানো হতো। ওনাকে 3D Max একটা হচ্ছে মোশন গ্রাফিক সফটওয়্যার বড় ধরনের, 3D Max উনি পারতেন না, আর ওনাদের ক্লাসে ওনার টিচার 3D Max করাতো। এদিক থেকে সিনেমা 4D একটা তুলনামূলক বলা হয় যে কারো কাছে 3D Max ভালো লাগে, কারো কাছে সিনেমা 4D লাগে। ওনার টিচার যে কাজটা দিছে, উনি সিনেমা 4D এই সফটওয়্যারে এই কাজটা সম্পন্ন করছেন এবং স্যারকে দেখাচ্ছেন, কিন্তু স্যার কিন্তু বুঝতে পারেন যে আসলে কোন সফটওয়্যার এটা করা হয়েছে। পরের দিকে উনি যখন বললেন সিনেমা 4D, ওনার স্যার এরকম ভাবে বলছিল যে সফটওয়্যারটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনি আউটপুট কি দিচ্ছেন। আপনি যদি ফটোশপ ছাড়াও এই আউটপুটটা যদি আপনি আফটার ইফেক্ট দিয়ে দেন, পাওয়ার পয়েন্ট দিয়ে দেন, এটা তো মুখ্য বিষয় না, কথা হচ্ছে আমি আউটপুট কি পাচ্ছি, এটা হচ্ছে মুখ্য বিষয়। আপনাকে যে সফটওয়্যারটা ভালো লাগে সেটাই করেন। যেমন গ্রাফিক ডিজাইন আমরা হয়তো ভেক্টরের জন্য শিখতেছি ইলাস্ট্রেটর, এই ডিজাইনগুলো আপনি সেম ডিজাইন আপনি কোরেল ড্র দিয়েও করতে পারবেন, অ্যাফিনিটি দিয়েও করতে পারবেন। যে সফটওয়্যারটাই ভালো লাগে আপনি সেটাতেই করতে পারেন। তবে আবার এই জিনিসটাও রাখতে হবে মাথায়, ক্লায়েন্টের চাহিদা কি। ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমাকে কোরেল ড্রতে করে দেন, তাহলে তো আপনাকে কোরেল ড্রতেই করতে হবে, কেননা সে আপনাকে তার কাজের জন্য টাকা পেড করতেছে। তো আপনি যদি সাধারণত ক্লায়েন্ট এই সফটওয়্যারের কথাটা ততটা বলে না, এগুলোর ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট দিয়ে যদি পারেন পাওয়ার পয়েন্ট দিয়ে করা যেতে পারে। আই থিঙ্ক পাওয়ার পয়েন্টের যেগুলো আপডেট ভার্সন, সেগুলো তো ভিডিও আকারে এখন এক্সপোর্ট করা যায়। আচ্ছা, আমি কি একটা ছোট এরকম ধরনের অ্যাড অ্যানিমেশন গুলো করে দেখাচ্ছি, তারপরে এটা আপনাদের হোমওয়ার্কের জন্য পুরো অ্যাড সোশ্যাল মিডিয়া ডিজাইনটা করে দেখাচ্ছি না, আমি যা শুধু একটা অ্যানিমেশন করে দেখাচ্ছি অ্যাডের অ্যানিমেশন গুলো কিভাবে করা হয় থাকে। একটা ফ্রি পিকের একটা ডিজাইন থেকে, স্টিল ডিজাইন থেকে অ্যানিমেশনটা আমরা করি। যেমন এই পিএসডিটা দেখেন, এটা ওপেন করি। তো এই ধরনের ডিজাইনগুলো আপনি আপনাদের সামনে দেখাবো, এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এটার মধ্যে আমরা এখন এতক্ষণ ধরে যেগুলো করলাম, এগুলো ছিল জাস্ট শুধু আপনাদের বোঝানোর জন্য যে কোনটা কিভাবে কাজ করে, এখান থেকে কোনটা কিভাবে কাজ করে। তাহলে প্রথমত আপনাকে এখান থেকে চিন্তা করতে হবে যে আপনি কি ধরনের অ্যানিমেশনটা করতে চাচ্ছেন, আপনি কি ধরনের অ্যানিমেশন করতে চাচ্ছেন। এটার সাইজটা অনেক বেশি, আমি সাইজটা একটু ছোট করে নিই, না হলে অ্যানিমেশনটা একটু স্লোলি চলতে পারে। তো ইমেজ সাইজ এখান থেকে আমি 500x500 করে নিচ্ছি। ওকে, এখান থেকে এখন অ্যানিমেশনটা তৈরি করব। আমি চিন্তা করলাম যে জুতাটা আমার ডান পাশ থেকে বাম দিকে আসবে, নিউ অ্যারাইভাল শপ নাও বা শপ নাওটাকে এ পাশ থেকে এ পাশে আসবে, এবং ফোনের এই যে 30% অফ, এটা অপাসিটি হবে। তাহলে শেষে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যে চাইলে এটাকে ফ্রেম অ্যানিমেশনও করা যেতে পারে, ভিডিও অ্যানিমেশনও করা যেতে পারে। তো আমি কোনটা করব, যেটা বলবেন আমি সেটাই করব। ভিডিও করেন, ভিডিও একটা করব। আচ্ছা মারুফ ভাই, ভিডিও এইদিকে কেউ আর ভিডিওটা করেন। ভিডিওই করুন আচ্ছা ভাই। ভিডিওই করতেছে। তাহলে ভিডিওর জন্য আমার লেয়ার, আই বাটন, অফ টপ এগুলার তেমন একটা প্রয়োজন নেই। এখান থেকে ক্রিয়েট ভিডিওতে দিয়ে দিলাম। তো আমি চিন্তা করতেছি কোন পাশ থেকে কোনটা আসবে, দেখি এগুলোতে কি কি অ্যানিমেশন সাপোর্ট নিচ্ছে। ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস। তো সবগুলো আমি এদিকে ফাঁকা করে দিয়ে দিলাম, এখান থেকে টেনে ছেড়ে দিলাম। তো আমার প্রথম টার্গেট ছিল জুতাটা এখান থেকে ডান পাশ থেকে বামে আসবে। তো এই জায়গায় এটাকে আমি একটা পজিশন অ্যানিমেশন সেট করতে যাচ্ছি।
তো দেখেন এখানে শুধুমাত্র অপাসিটি, তার মানে ফোল্ডারের মধ্যে শুধুমাত্র অপাসিটি অ্যানিমেশনটাই আপনার সাপোর্ট করে, অন্যগুলো সাপোর্ট করে না ফোল্ডারের মধ্যে। এই জন্য আমার মনে হয় এটা ভিডিওতে স্মার্ট অবজেক্ট করে নেওয়াটা বেস্ট, আর স্মার্ট অবজেক্ট করলে আপনার কোয়ালিটিও নষ্ট হবে না। আর এবং কি আপনার এটা এডিটেবল, ভিতরে গিয়ে কিন্তু এটাকে আপনি এডিটও করতে পারতেছেন। আর ফোল্ডারের মধ্যে আপনার পজিশন অ্যানিমেশন যেহেতু সাপোর্ট করে না, এই জন্য এগুলোকে আমি স্মার্ট অবজেক্ট। আচ্ছা ভাইয়া, ভাইয়া ওইখানে যে রুলারটা দেয়া ওইটা কি ওইটার বাইরের অংশটুকু কি ব্লিড? না ভাই, এটা ব্লিড না, এটা জাস্ট শুধু আইডিয়া করে নেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া ডিজাইনে ব্লিড নেওয়া হয় না। ওকে, জাস্ট শুধু এটা আইডিয়ার জন্য কতটুকু ডিজাইনটা রাখবো এটার জন্য রাখা হয়েছে, সোশ্যাল মিডিয়া ডিজাইনে নেওয়া হয় না। এবার যদি দেখেন, এবার দেখেন আপনার সব অ্যানিমেশনগুলো চলে আসবে আপনার এই যে ট্রান্সফর্ম, অপাসিটি, ফোল্ডারের মধ্যে ওগুলো সাপোর্ট করতো না, কিন্তু আপনার আফটার এফেক্টে সব জায়গাতে সাপোর্ট করে। এখান থেকে এখানে কিছু সময় পর এটা জুতোটা এই জায়গায় আসবে, এই জন্য ট্রান্সফর্মে এখানে ক্লিক করলাম, আর এখানে এসে এটাকে বাইরের দিকে দিয়ে দিলাম। অ্যানিমেশন দাঁড়াচ্ছে কি, এপাশ থেকে জুতোটা এখানে আসলো, আর জুতোটা আসার পরপরই আমার কয়েকটা জিনিস আসবে, এটা কি দেখে নিই। আচ্ছা, এইগুলোর আমার দরকার নেই, এগুলো শুরু থেকেই থাক। জুতো আসলো, তারপরে হচ্ছে 30% অফ, এটা পরে আসবে, এটাকে দূরে দিয়ে দিই। এখানকার এগুলো আমার ডান পাশ থেকে এ পাশ থেকে এ পাশে আসবে, এটা হচ্ছে এ পাশ থেকে এ পাশে আসবে, এই জন্য এটা আসার কিছু সময় পরে যেহেতু আসবে, কিছু সময় নিলাম, আর এটাকে এদিকে নিলাম, নেয়ার পরে এখানে একটা আমি ট্রান্সফর্ম ফ্রেম বসাইলাম, সম্ভবত প্রত্যেকটাতে বসে গেছে, আর সামনে এখানে ধরার পর এগুলোকে বাইরে নিয়ে যাচ্ছি। ভাইয়া আগে নিউ তারপর অ্যারাইভাল, তারপর যদি সেলস আছে তাহলে তো অনেক সুন্দর দেখাবে। হ্যাঁ, সুন্দর দেখাবে, আমি অতটা টাইম নিচ্ছি না, আপনারা এখন হোমওয়ার্ক থাকবে, জাস্ট সেই হিসাবে আপনারা যে যতটা সুন্দর করতে পারেন। তো আসি, এখান থেকে এটা চলে আসতেছে, নিচেরগুলোতে অ্যানিমেশন ফ্রেমগুলো একটা একটা করে মনে করতে হচ্ছে, সবগুলো একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছে না, আফটার ইফেক্টগুলো একবারই নিয়ে নিত। তো আগে নিউ, তারপরে অ্যারাইভাল, তারপরে সেলস, টেক্সটগুলো একসঙ্গে নিতে হতো, কিন্তু এখানে টেক্সটগুলো মানে সবগুলো একসঙ্গে করা আছে, হেডিং একসঙ্গে আছে। এগুলোর মধ্যে আরো একটা আছে, নিউটা আসলো, কিছু সময় পর অ্যানিমেশনের সূত্র অনুযায়ী করতে গেলে অনেক সময় লাগবে, আর এটা ওই অপশনগুলো অতগুলো ফটোশপে পাবেন না, আফটার ইফেক্টে মাস্ট বি যেতে হবে। এটাকে এখান থেকে ধরলাম, তাহলে নিউ অ্যারাইভালকে আসি, তারপরে সেল সব একটা একটা করে আসবে, এটা এখানে রাখলাম, এখান থেকে ট্রান্সফর্ম, সামনের থেকে এডিটর থেকে এটাকে নিউ অ্যারাইভালটা বাইরে আসলো। ওকে, আর সেলটা ওটার পরপরই এখানে আসবে, সব নাও ওটার পরপরই আসবে, এই জন্য ট্রান্সফর্ম এখানে এটা রাখলাম, এটাকেও এবার বাইরে, এটার পরপরই আসবে। তাহলে এখন যেটা অ্যানিমেশন দাঁড়াচ্ছে, এ পাশ থেকে জুতো আসলো, এটার একটু পরে আসতেছে, আরো যদি পরে আনতে চাই এটাকে আরো দূরে দিই, যত দূরে রাখবো, এটা যদি আরেকটু পরে দিই তাহলে আরেকটু পরে আসতেছে, যেভাবে রাখবেন সেভাবে, জাস্ট ফটোশপের শর্টকাট। তাহলে এটা আসলো, এটা আসলো, আর লোগোর ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে দিব অপাসিটি অ্যানিমেশন, লোগো কই গেল, এটার ঘরটা ছোট করে দিই, লোগো আর এটাকে একসাথে মিলাই নিচ্ছি, এটাকে আর লোগোকে একসঙ্গে দিলাম, দুটাকে দিতে যাচ্ছে অপাসিটি অ্যানিমেশন। তাহলে অপাসিটি এক জায়গা থেকে করলে হলো, এটা আসে ঠেকলো, কিছু সময় পর আপনার অপাসিটি হবে, কন্ট্রোল কন্ট্রোল, এখান থেকে চাচ্ছি যে অপাসিটিটা শুরু হবে, তাহলে এটা আসলো, আর এটাকে ধরে এটার অপাসিটিটা এই জায়গায় টোটালি ফুল আসবে, এখানে একটা অপাসিটি, এখানে সেটা 0, সিমিলার এটার ক্ষেত্রে আসি, এটা কি কন্টাক্ট ইনফো না আমরা কোথায় দিছিলাম 30%, 30% এখানে হচ্ছে অপাসিটি, অপাসিটি হচ্ছে এখান থেকে 0, ঠিক এটার বরাবর এখানে হচ্ছে 100, এখানে অপাসিটি আবার 100। তাহলে এখন টোটাল অ্যানিমেশন দাঁড়ালো, এপাশ থেকে জুতো আসলো, এপাশ থেকে এটা, আর এগুলো হালকা করে অপাসিটি আসলো। আপনি এখন আরো আপনার কল্পনা শক্তি দিয়ে যত ভালো অ্যানিমেশন করতে পারেন তত ভালো হবে। এখন যদি চান 30% অফটাকে বিভিন্ন রকম কালারে কনভার্ট করবেন, একটু আগে দেখাইছি, সে অনুযায়ী এখন আপনি এটাকে আইডিয়া নিয়ে কালারে কনভার্ট করতে পারেন।
এখান থেকে চলে আসলাম, আমি এখন অ্যানিমেশনটা শেষ করতে যাচ্ছি এই জায়গাতেই। তো এটাকে এখান থেকে এখানে টেনে ছেড়ে দিলাম। এগুলো যে এই অ্যানিমেশনগুলো যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারই করা যায়, তবে কম দামি গুলোতে পারবেন না, যেমন ফিল্মোরা, ক্যামতাসে, এগুলাতে এই অ্যানিমেশনগুলো ইচ্ছা মতো করতে পারবেন না। তবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, কোল্ড্রো, সনি ভেগাস, সাইবারলিংক, পাওয়ার ডাইরেক্টর, এই অ্যাপসগুলোতে, এই সফটওয়্যারগুলোতে আবার আপনি এই অ্যানিমেশনগুলো খুব সহজে করতে পারবেন। এটাই পাশে অ্যানিমেশন কমপ্লিট। এটাকে সেভ করে ফেলি, ফাইল, সেভ ফর ওয়েব। এখান থেকে এটা যাবে গিফট। আমি চাচ্ছি যেটা বারবার চলতে থাকবে, এই জন্য এখান থেকে ফর এভার সেভ, এখান থেকে অ্যাডস লিখে সেভ করলাম। সেভ হয়ে গেছে 500x500 ডেস্কটপ। তাহলে ওই যে আমাদের স্থির অ্যাডের তুলনায় তাহলে ক্রেতার কি এটাতে বেশি চোখে যাবে না? একটা ছিল আমাদের স্থির অ্যাড, স্থির অ্যাডভার্টাইজটার তুলনায় কিন্তু এটাতে আপনার চোখ অনায়াসে বেশি যাবে, যেটা আমাদের স্থির অ্যাড ছিল। আচ্ছা, ফোনেরটা ডাইরেক্ট চলে আসে, ফোনে অ্যানিমেশন করা হয়নি। তো স্থির অ্যাডের তুলনায় এগুলো এখন বেশি জনপ্রিয়, কেননা ক্রেতাদের এগুলো বেশি আকর্ষণ করতে সুবিধা হয়। তো আমি বলতেছি না এই ধরনের পুরো অ্যাড ডিজাইন তৈরি করবেন, এই ধরনের অ্যাড ডিজাইন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর উভয় জায়গাতেই তৈরি করে দেখাবো। পরের ক্লাসে তো আপনাদের গিক থাকতেছে, তারপরে ক্লাসে দেখাবো যে ফটোশপে এই অ্যাডগুলো এবং হচ্ছে ইলাস্ট্রেটর এই অ্যাডগুলো তৈরি করে দেখাবো। এটা নিয়েও আপনারা আপাতত অ্যানিমেশনগুলো যেমন শেপ নিয়ে বা এদিক থেকে ছোটখাটো যেমন আমার বাংলাদেশি অ্যানিমেশনগুলো প্র্যাকটিস করতে পারেন, আর যদি কেউ আরো ভালো পারেন করতে পারেন। যাই হোক, এই অ্যাডের অ্যানিমেশনটাও কোথাও থেকে সরাসরি আমার যে আপনাদের যেভাবে বলছে আমাকে কেউ দেখানো হয়নি, ইউটিউব থেকে বা কিছু আইডিয়া নাও, তারপর নিচ থেকে ঘাটাঘাটি করো। তো নিচ থেকে আপনারা ঘাটাঘাটি করে আরো ভালো কিছু করতে পারেন, এবং কি আমাদের ক্লাসের মধ্যেও সেটা অ্যাজ এ ক্লাস হিসেবে শেয়ার করতে পারেন। আর সোহেল মিয়া ভাই কি আছেন? উনি প্রস্তুত থাকবেন আজকে থেকে প্রায় 5 দিন পরে, পরের সপ্তাহে ওনার এই কাজটা দেখবো আর কি। ক্লাসের মধ্যে আপনি ক্লাস নেবেন। আপনি না ভাই, এই যে সোহেল খান ভাই, সরি সোহেল খান ভাই। জি সোহেল মিয়া ভাই আমি। হ্যাঁ জি সোহেল মিয়া, আমি সোহেল খান ভাইকে বললাম কি প্রায় 5 দিন পরে সোহেল মিয়া ভাই সেই হিসাবে প্র্যাকটিস রেডি থাকবেন, যে ক্লাসের মধ্যে ওইটা কিংবা যে কোনো ইমেজ আপনি দেখাইতে পারেন। আর ওটাও আমি যেটা এখন করলাম সেটাও ফেসবুক গ্রুপে আপলোড করে দিচ্ছি এখান থেকে অ্যাডস। ওকে, প্রসেস চলতেছে, যেখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, কিছুক্ষণ পরে এটা পোস্ট হয়ে যাবে। তো ভিডিওটা সেভ করে দিলাম আমি। ভাইয়া, হ্যাঁ আপু, লেখার ওয়ার্ড গুলা যে ছড়াইয়া যায় এরকম করা যাবে? লেখার ওয়ার্ড একটা একটা করে আচ্ছা ছড়াইয়া একটা যায়। একটা করে ছড়া যাওয়ার, হ্যাঁ করা যেতে পারে আপু, ট্রাই করে দেখবেন করা যাচ্ছে কিনা। আমি ওটাতে কখনো ট্রাই করিনি, তবে আফটার ইফেক্টে ট্রাই করছি, আপনি ট্রাই করে দেখেন করা যাচ্ছে কিনা। ওকে ভাই। ভিডিওটা সেভ করলাম। হ্যাঁ ভাই, মোশন গ্রাফিক্স কোন ইউটিউব চ্যানেলটা মানে চ্যানেলের ভিডিও দেখলে ভালো হয়? আচ্ছা মোশন গ্রাফিক্স আপনি যদি হিন্দি যদি ভালো বুঝেন তাহলে জিএফএক্স মেন্টর নামে একটা চ্যানেল আছে, যেটাতে উর্দুতে বোঝানো উনি হয়ে কি থাকে। উনি কি মোশন গ্রাফিক্সও করে? উনি তো শুনলাম শুধু অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর করে। জি আচ্ছা, জিএফএক্স মেন্টর হচ্ছে অন্যতম একটা চ্যানেল, যেটা আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ক্যারেক্টার ডিজাইন। চিনি ভাইয়া, চিনি ভাইয়া। আচ্ছা তো ভাই ওখানে আপনি যদি পরবর্তীতে হয় সেটা ওখান থেকে শুরু করতে পারেন। আর যদি বাংলায় শুরু করতে চান তাহলে ট্রিপল ক্লিক একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওনা হচ্ছে খুব ভালো শেখায় উনি, এমনকি উনি কোর্সও করায়। তো ওখানে বাংলা চ্যানেল, ওখানে 20টা টিউটোরিয়াল আছে, ওইটাও পুরোটা কমপ্লিট করলে আপনার মোশন গ্রাফিক্স ছোটখাটো ক্লিয়ার হয়ে যাবে। আর বর্তমানে ইন্টারনেট সোর্স এমন একটা জিনিস সোর্স হয়ে দাঁড়াইছে যে আপনাকে শেখার জন্য টাকা খরচ করতে হবে না, তবে চাইলে নিজ থেকে শেখা যাবে, তবে একটু পরিশ্রম বেশি হবে। কেউ হয়তো আপনাকে সরাসরি গাইডলাইন দিচ্ছে, আর এখানে আপনি আপনার নিজেরই গাইডলাইন থাকতেছেন।